হাই স্টুডেন্টস, আমরা অনেকদিন পর ফিরে আসলাম। আসলে এই চ্যাপ্টারটা আমার এত বিরক্তিকর লাগে কি না পড়তে। তো এর জন্যে তো পড়বো তবে তো আমি ভিডিও বানাবো, তাই না? কিন্তু আমার পড়াই হচ্ছে না আসল কথা। এতটা বিরক্তিকর চ্যাপ্টার, এর জন্য আমার এতটা দিন টাইম লেগে গেল মাঝখানে। আমি ভাবলাম যে কিছুদিন আমি ব্রেক নেই, তারপর আবার শুরু করি না হয়। তো চলো শুরু করা যাক আজকের টপিকটা। আমরা অলরেডি মানি চ্যাপ্টারটা কমপ্লিট করে টপিকটা কমপ্লিট করে ফেলেছি। তারপর ব্যাঙ্কিংয়ের আমরা 10টা টপিকে পড়ার কথা, তার মধ্যে আমরা 6টা কমপ্লিট করে ফেলেছি। লাস্ট ক্লাসে আমরা আদার অর্গানাইজেশনস রিলেটেড টু ব্যাঙ্কিং সেক্টর কমপ্লিট করে ফেলেছি। এখন আজকের টপিকটা হচ্ছে টার্মস রিলেটেড টু ব্যাঙ্কিং সেক্টর। ব্যাংকে তুমি যাওয়ার পর বিভিন্ন রকমের টার্ম, মানে কি যে ফর্ম ফিল আপ করার সময় বা তোমার হচ্ছে কি যে আম, টাকা তোলার সময় বিভিন্ন রকমের তোমরা টার্মসে জেনে থাকবে বা শুনে থাকবে, কিন্তু সেগুলোর অর্থ খুব একটা বেশি তো অনেকের জানা থাকে না। তো এইরকমই আমরা মোটামুটি 15-20 মানে কি 25-30টা টার্মসের সম্বন্ধে আমরা পড়বো। তো জরুরি নেই আমরা আজকের ক্লাসটাতেই সমস্ত টার্মস সম্বন্ধে জানবো। আমরা ভেঙে ভেঙে 3-4টা ক্লাসে আমরা এই টার্মসগুলো কমপ্লিট করতে যাচ্ছি, ঠিক আছে? তো চলো, আজকের প্রথম টার্ম হচ্ছে ড্রয়ার। ড্রয়ার হচ্ছে যে চেক লেখে, অ্যামাউন্ট বসায়, সাইন করে, তো যে টাকাটা তোলার জন্য চেকটাকে জমা দিচ্ছে সে হচ্ছে ড্রয়ার। আর ড্রয়ি হচ্ছে DRAWWE। তো ড্রয়িটাকে যে তোমাকে টাকাটা প্রোভাইড করছে, যে ব্যাংক তোমাকে টাকাটা দিচ্ছে, এই হচ্ছে ড্রয়ি। ওকে, আচ্ছা, গেল আমাদের দুটো টপিক কমপ্লিট হয়ে গেল। 3 নম্বর টপিক হচ্ছে বেয়ারার চেক। তুমি চেকটা লিখে দিলে, সেটা তোমার যেই হোক না কেন, তুমি যাকে, তোমার ভাইকে দিলে, তোমার বন্ধুকে দিলে, সেই বন্ধুটা কি হচ্ছে যে টাকাটা তুলে নিচ্ছে তোমার অ্যাবসেন্সে, তোমার থাকার দরকারই পড়ছে না। এই ধরনের চেকগুলোকে বলা হচ্ছে বিআরআর চেক, যে প্রোভাইড করছে, মানে কি যে তাকেই টাকাটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে? ওকে, এবার আসি আমরা আনক্রসড বা ওপেন চেক। সাধারণত যে চেকটা তোমাকে দেওয়া হচ্ছে সেখানে কোনো ক্রস চিহ্ন দেওয়া নেই। ক্রস মানে কি যে তোমার উপর দিকে কোনা, চেকের কোনায় ডাবল মানে কি প্যারালাল, সমান্তরাল দুটো লাইন আঁকা হয়, এটাকে বলা হয় ক্রস চেক। ওকে, তো মানে সাধারণত যে যেটাতে কোনো ক্রস চিহ্ন নেই, যে যে একদম সুন্দর তকতকা একটা চেক তুমি দেখতে পাবে, সেটাই হচ্ছে ওপেন চেক, ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমরা ক্রসড চেক। ক্রস চেকে কিন্তু অনেক কিছু বলার আছে, যদিও কিন্তু আমাদের চাকরি পরীক্ষা হিসেবে এত কিছু দরকার নেই। ক্রসড চেক হচ্ছে আমি একটা চেক নিলাম, সেটা হচ্ছে ধরো এটা আমার হচ্ছে যে চেক, ঠিক আছে? তো আমি কোনায়, সেই চেকের শুরুর দিকে কোনায়, উপর দিকে কোনায় হচ্ছে আমি যদি দুটো দাগ দিয়ে দেই, সেটা হয়ে গেল তোমার ক্রসড চেক, ঠিক আছে? আচ্ছা, এই ক্রস চেকটা কিসের জন্য? যে ধরো তুমি তোমার অ্যাকাউন্টটা তুমি তোমার, ধরো তুমি আমি তোমাকে একটা অ্যাকাউন্ট, মানে তোমাকে একটা চেক দিয়েছি, তুমি আমার কাছ থেকে 2 লাখ টাকা পাও। তুমি কি করলে 2 লাখ টাকা, মানে কি যে আমি যে সমস্ত কিছু লিখে দিলাম আমি। এবার তুমি চাইছো কি যে না, আমার ডিরেক্টলি অ্যাকাউন্টে সেই টাকাটা পেমেন্ট হয়ে যাক, আমি ক্যাশ টাকাটা তুলতে চাচ্ছি না। হ্যাঁ, আবার ক্যাশ টাকা তুলে আমার অ্যাকাউন্টে তারপর আবার দিয়ে দেওয়া দরকার নেই। তার থেকে হচ্ছে কি আমি ওকেই বলে দিই, বাবা তুমি আমাকে হচ্ছে কি যে আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি, তো কোনো ক্রস চিহ্ন দিয়ে সেখানে অ্যাকাউন্ট নাম্বার আর হচ্ছে কি যে মানে ব্যাংকের নামটা আমি দিয়ে দিলাম। এটাই হচ্ছে কি যে ক্রসড চেক, ঠিক আছে? আরও অনেক কাজ হয়, তো আমাদের এত কিছু ডিটেলের দরকার নেই, ঠিক আছে? আর অ্যান্টিডেটেড চেক, যে তুমি ধরো আজকে চেকটাকে লিখলে, অ্যান্টে, অ্যান্টি নয়, অ্যান্টে, ANTEDATED, অ্যান্টিডেটেড চেক। এটার অর্থ হচ্ছে তুমি আজকে চেকটা লিখে দিলে, তো এমন একটা চেক যেটা কিনা 3 মাসের পর্যন্ত এর ভ্যালিডিটি থাকে। 3 মাস তোমাকে সময় দেওয়া হলো, আমি প্ল্যান করা আছে আমার, যে আমি আমার অ্যাকাউন্টে আমি এই অ্যামাউন্টটা আমি তোমার জন্য তুলে রাখছি। এরপর তো আমাকে তো টাকাটাকে ইনভেস্ট করতে হবে কোথাও। তো তুমি ধরো 3 মাসের মধ্যে তুলে না, তাহলে তুমি আবার আসো আমার কাছে আবার চেক নেওয়ার জন্য, তো 3 মাস পর পর তোমার ওই চেকটার কাজ করবে না। আচ্ছা, এবার আসি আমরা পোস্ট ডেটেড চেক। আজকে তুমি চেকটাকে লিখে দিয়েছো, কিন্তু সেটা কাজ হবে 10 দিন পর, এটাকে বলা হয় পোস্ট ডেটেড চেক। তোমার জরুরি নেই তুমি আজকে চেকটাকে লিখেছো আজকে তো টাকাটা তুলতে হবে, সেটা তুমি পরেও তুলতে পারো, কিন্তু সেটা আজকে মানে তুমি আজকে তুলতে পারবে না, সেটা 10 দিন 15 দিন যাই হোক, তুমি ডেট লিখে দিয়েছো, তো সেটা তুমি তখন মানে কি তুলতে পারবে। এটা হচ্ছে পোস্ট ডেটেড চেক। স্টেল চেক হচ্ছে 3 মাসের ভ্যালিডিটি যেটা পার হয়ে গেছে, যে আম, তো তার মানে কি যে তুমি 3 মাসের যে ভ্যালিডিটি যদি পার হয়ে যায়, তার মানে কি তুমি হচ্ছে দেখাবে তোমাকে টাকা দেবে না দেবে না, ব্যাংক তোমাকে অ্যালাউ করবে না, তো মানে আহ, তার মানে এটার কোনো কাজ নেই, স্টেল চেক মানে তোমার বাতিল হয়ে গেল। আচ্ছা, এবার আসি আমরা, তো একবার মনে করি কি কি পড়েছি আমরা। একটা হচ্ছে ড্রয়ি, বিয়ারার চেক, আনক্রসড বা ওপেন চেক, ক্রসড চেক, তারপর হচ্ছে কি অ্যান্টিডেটেড চেক,
পোস্ট ডেটেড চেক, স্টেল চেক, 8টা টার্ম কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলেছি, ঠিক আছে। আচ্ছা, এবার আসি আমরা ডিমান্ড ড্রাফট। কখনো কলেজে যখন ভর্তি হতে যাবে তখন বলবে কি যে কোনো আমাদের সময় তাই ছিল যে এসি কলেজে যখন আমি পড়াশোনা করতে মানে করার জন্য ফর্ম ফিল আপ করলাম, তখন হচ্ছে কি টাকা জমা দিতে হতো। তো ফিস জমা দিতে হতো। কী করে দিতাম আমরা? বলতো কি তোমরা ব্যাংকে আগে টাকাটা জমা দিয়ে আসো, একটা স্লিপ দিয়ে দিত, হুম, যে কলেজ থেকে, যে এর মধ্যে ফর্মটা ফিল আপ করে নিয়ে তারপর হচ্ছে কি যে টাকাটা জমা দিয়ে আসো ব্যাংকে, তারপর সেই রিসিপ্টটা হচ্ছে কি যে আমাদের দেবে, ঠিক আছে। অথবা যে মানে ব্যাংকে গিয়ে মানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকতো, কলেজের অ্যাকাউন্ট নাম্বার, তো সেখানে বা কলেজের নাম করে কিছু একটা তুমি টাকাটা জমা দিলে, তারপর সেই রসিদটা গিয়ে তুমি জমা দিয়ে দিবে, তারপর সেটা কি সেই রসিদটা ওরা ব্যাংকে সাবমিট করার পর সে তখন সেখান থেকে টাকাটা তুলে নিতে পারলো। এটা হচ্ছে কি এক ধরনের ডিমান্ড ড্রাফট। তুমি আগে পেটা করে দিলে, রিসিপ্টটা দিয়ে দিলে, সেই রিসিপ্টটা হচ্ছে কি ওরা ব্যাংকে মানে কি সাবমিট করবে, সেই সাবমিট করার পর সেই অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলে নিতে পারবে। এভাবে হতে পারে ডিমান্ড ড্রাফট। হ্যাঁ, যে আবার কখনো কখনো এমনও হয়, তবে হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে এমনও হয় যে যে কোনো কলেজ হচ্ছে যে ব্যাংকে অ্যাকাউন্টে হচ্ছে কি মানে যে ব্যাংকে হচ্ছে অ্যাকাউন্ট খোলা আছে সেই ব্যাংকে গিয়ে সেই অ্যাকাউন্ট নাম্বারে তুমি টাকাটা ট্রান্সফার করে দিলে, এভাবেও হয়, তাহলে হচ্ছে ডিরেক্টলি পেয়ে গেলো। এটা ডিমান্ড ড্রাফট নয়। তুমি হচ্ছে ডিমান্ড ড্রাফট হচ্ছে কি তুমি আগে থেকে পে করে রেখেছো, তারপর সেই রসিদটা হচ্ছে কি যে তুমি দিয়ে দিলে, কাগজটা দিয়ে দিলে, তারপর হচ্ছে কি সেটা দেখিয়ে ওরা টাকাটা তুলে নিল, ঠিক আছে। আচ্ছা, এবার আসি আমরা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস। আচ্ছা, এটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বলতে কি যে যেটা তুমি নেগোশিয়েট করতে পারবে। আচ্ছা, মানে যে তুমি কি বলে একটা তুমি এটা আমরা তখন বুঝতে পারবো যে তিনটা আমরা টার্ম বলি, সেটা হচ্ছে প্রমিসরি নোট, বিল অফ এক্সচেঞ্জ আর হচ্ছে চেক। মানে যে কাগজটা দিয়ে তুমি টাকার লেনদেন করতে পারবে, অথচ যে কাগজের কিন্তু নিজস্ব কোনো ভ্যালু নেই। হ্যাঁ, মানে নেগোশিয়েবল, মানে ধরো আমি তোমাকে 1 লাখ টাকা দিচ্ছি, তুমি আমার কাছ থেকে 1 লাখ টাকা পাও, আমি বললাম যে হচ্ছে কি তুমি না, তোমাকে আমি একটা কাগজ দিয়ে দিলাম যে না, তুমি হচ্ছে আমার কাছ থেকে যে কাগজ আমি লিখিত দিয়ে দিলাম যে তুমি হচ্ছে আমার কাছ থেকে টাকাটা পাবে, 1 লাখ টাকা তুমি আমার কাছ থেকে পাবে, আমি দেবো একটা সময় বা 1 মাস পরে হোক, আমি লিখে দিলাম। হ্যাঁ, চেক যেমন একটা তুমি লিখে দিলে যে তুমি হচ্ছে কি যে মানে কি যে না, তুমি আমার কাছ থেকে 1 লাখ টাকা পেলে, তো ওরা হচ্ছে কি ব্যাংক থেকে তোমার টাকাটা ভাঙিয়ে নিল। এবার সেই চেকটা হচ্ছে কি অন্য একজনের সাথেও সে শেয়ার করতে পারে, অন্য কোনো লোক তার কাছ থেকে 1 লাখ টাকা পায়। তো এইভাবে নেগোশিয়েট করতে পারছো, এক্সচেঞ্জ করতে পারছো। কি এক্সচেঞ্জ করতে পারছো? ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে কি লিগাল পেপারস, যে লিগাল পেপারসের মাধ্যমে তুমি প্রপার্টি এক্সচেঞ্জ করতে পারছো। এরকম নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস কত রকমের হয়? 3 রকমের হয়। একটা হচ্ছে প্রমিসরি নোট, বিল অফ এক্সচেঞ্জ, আর একটা হচ্ছে কি চেক, ঠিক আছে। আচ্ছা, তো আজকের ক্লাসে আমরা এটুকুই পড়লাম। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা আরও বেশ কিছু ইনফরমেশন জানবো। তো এই যে 3টে টার্ম বললাম, প্রমিসরি নোট, বিল অফ এক্সচেঞ্জ আর হচ্ছে চেক, আর আরও সঙ্গে বেশ কিছু আমি টার্মস নিয়ে আসবো, যেগুলো কিনা তুমি জানলে তোমার যথেষ্ট বেশি চাকরি পরীক্ষার মানে তোমার কাজে আসবে। তো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, আর দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। বাই।